আমার প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিন ডেইলি স্টার অনুবাদ প্লাস বিশ্লেষণে আপনাকে স্বাগত। Here we see Trump's tariff shockwaves, অর্থাৎ ট্রাম্পের করের ধাক্কা। Here we see, আমরা যদি একটু লক্ষ্য করি যে ট্রাম্পের যে কর আরোপ করেছে, আমরা জানি যে সেই করের ধাক্কা বা ঢেউ and implications, এবং এর প্রভাব বাংলাদেশের জন্য, প্রভাব সমূহ বাংলাদেশের জন্য। Here we see ট্রাম্পস ট্যারিফ শকার্স। এই যে যে লেখাটা আছে একসাথে লেখা হয়েছে, আমরা একে চাইলে কিন্তু একটু ভিন্নভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি যে দ্য ট্যারিফ শকার্স অফ ট্রাম্প। অর্থাৎ এই যে যে অফ এর কাজটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপোস্ট্রফি এস দিয়ে করা হয়েছে, ঠিক আছে চিল। অর্থাৎ বুঝতে পারছেন কি? এই দেখো, অর্থাৎ আমরা এই লেখাটাকে চাইলে সিম্পলি এভাবে লিখতে পারি। শক ওয়েভস, দ্যাট মিনস ওয়েভস এর অর্থটা জানি আমরা ধাক্কা, শক এর অর্থ জানি মানে দুঃখ কষ্ট সব মিলে শক ওয়েভস, অর্থাৎ মানে হয় না প্রবল বেগে ধাক্কা, এরকম নির্দেশ করেছে। এন্ড ইমপ্লিকেশনস, প্রভাব সমূহ বা ফলাফল সমূহ ফর বাংলাদেশের জন্য। Here we see next trade policies. Trade policies, বাণিজ্য যেই আহ নীতিসমূহ আছে, প্লে আ ক্রুশাল রোল, অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন শেপিং গ্লোবাল ইকোনমিক রিলেশনস। অর্থাৎ আহ, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৈশ্বিক যেই আহ, অর্থনৈতিক সম্পর্ক আছে সেই সম্পর্ক গঠনে। এইখানে একটা ব্যাপার লক্ষ্য করুন যে এখানে যে ব্যবহার হয়েছে তার পূর্বে প্রিপোজিশন উইন ওয়েল, যখন একটি ভার্বের আইএনজি ফর্ম হবে তার পূর্বে প্রিপোজিশন হবে, ডেফিনেটলি উই ক্যান কল ইট অ্যাজ এ জেরার, রাইট? হিয়ার উই সি, আমরা এই বাক্যটি দেখলাম যে ট্রেড পলিসিস প্লুরাল সেন্সে ব্যবহার হয়েছে, সাবজেক্ট এন্ড প্লে আ ক্রুশাল রোল একসাথে ব্যবহার হয়। প্লে এর অর্থটা এমনিতেই খেলা করা, বাট একসাথে যখন প্রাইজ হিসেবে ব্যবহার হয়, হিয়ার উই সি এন্ড প্লে ক্রুশাল রোল, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি অবদান রাখে। ক্রুশাল রোল এর অর্থটা হচ্ছে গুরুত্বপূর্ণ অবদান, এরকম সেন্স আছে। ইন শেপিং এর অর্থটা হচ্ছে দুইটি সেন্স। ইন শেপিং, আপনি যখন প্রিপোজিশন যুক্ত করে ইন যুক্ত করে এইভাবে আইনজি যুক্ত ফর্ম দিবেন, এর অর্থটা হয় গঠনে অথবা গঠন করায়। দুটা অর্থ আছে, গঠনে অথবা গঠন করায়। আপনি কিন্তু চাইলেই আপনার প্রয়োজনে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কেমন? ওকে। গ্লোবাল ইকোনমিক রিলেশনস, অর্থাৎ বৈশ্বিক যে অর্থনৈতিক সম্পর্ক আছে তা গঠন। দ্য ইম্পোজিশন অফ ট্যারিফস, অর্থাৎ এই ট্যারিফের আরো, অর্থাৎ এই যে যে করের আরোপ, দেখুন এটাকে ওইভাবে লিখেছে, আপনি কিন্তু ট্যারিফস ইম্পোজিশন লিখে দিতে পারেন। বা ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে কর আরোপন বা কর আরোপ ইজ এ ডিপার্চার, এটি একটি প্রস্থান। ডিপার্চার, এটি একটি প্রস্থান। হিয়ার উই সি, অর্থাৎ এটি একটি মানে বলা যায় যে সরে যাওয়া, এরকম সেন্স দিচ্ছে। ওকে। ফ্রম ট্রেডিশনাল ফ্রি ট্রেড প্রিন্সিপাল, অর্থাৎ ঐতিহ্যগত ভাবে যে অবাধ বাণিজ্যর নীতি, হিয়ার প্রিন্সিপাল বেঙ্গলি মিনিং ইজ নীতি বা নিয়ম সমূহ, বাই দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। হিয়ার উই সি, এখানে একটি ব্যাপার উজ্জ্ব আছে, সরি টু সে, আমার কাছে যতটুকু মনে হচ্ছে এখানে এই ব্যাপারটি উজ্জ্ব আছে, প্রমোটেট। ওকে, প্রমোটেড। হিয়ার উই সি, আমি যখন নিয়েছি তখন হয়তো বা এই ব্যাপারটি উজ্জ্ব ছিল। ওকে, প্রমোটেড এভাবে লেখা আছে, প্রমোটেড বাই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এখন আপনার এখানে প্রশ্ন থাকবে যে এটা কিভাবে সম্ভব, প্রমোটেড কিভাবে হলো? ডেফিনেটলি আই উইল এক্সপ্লেইন হিয়ার। ইউ সি, অর্থাৎ ফ্রি ট্রেড, এই গ্রুপ ফ্রি ট্রেড যে প্রিন্সিপাল আছে সেই ফ্রি ট্রেড প্রিন্সিপাল ডব্লিউটিও কর্তৃক মানে প্রমোট করা, অর্থাৎ আমাকে যেটাকে প্রমোটই ভালো বুঝি, প্রমোশন করা আর কি, পরিবার, অর্থাৎ এটার দ্বারা মানে উৎসাহ দেওয়া হয় বা এটার দ্বারা সবসময় এটাকে কি করা হয়, মানে বিশেষ করে সুযোগ সুবিধা দেওয়া হয়। এইখানে মূলত প্রমোটেড ব্যবহার হয়েছে ফার্স্ট পার্টিসিপল হিসেবে, অর্থাৎ এখানে উজ্জ্ব আছে এইটা যে হুইস আর। হুইস আর বলতে আমরা কাকে নির্দেশ করছি? হুইস আর বলতে আমরা নির্দেশ করছি এই ফ্রি ট্রেড প্রিন্সিপাল গুলোকে। অর্থাৎ আমরা এখানে এই ব্যাপারটাকে উজ্জ্ব রেখে সাধারণত অনেক সময় আমরা বাক্য ব্যবহার হতে দেখি। অর্থাৎ এই হুইস, এই রিলেটিভ প্রোনাউন রিফার করছে এই অংশটিকে, আর এরপরে এইটাকে অ্যাজ এ সাবজেক্টের মতো ধরে নেন এবং সেই অনুযায়ী এই হুইস এর পর ভার্বটি ব্যবহার হয়েছে, এরপর আমরা করেছি। এখন যিনি লিখেছেন এই লেখাটা তিনি কি করেছেন, এই ব্যাপারগুলোকে উজ্জ্ব রেখেছেন, দরকার নেই এই ঝামেলা, কমারও ঝামেলার দরকার নেই, কারণ
স্বাভাবিকভাবে আমরা আরেকটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলে অতিরিক্ত তথ্যের জন্য কমা ব্যবহার করি, এটা কেটে দিন, সরাসরি প্রমোটেড বাই, একই অর্থ, কোনো পার্থক্য নাই। প্রমোটেড বাই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। হ্যাভ ইউ গট রাইট নাও? আই থিংক সো ইউ হ্যাভ গট। অর্থাৎ এই যে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কর্তৃক প্রমোশন করা এই যে যে ঐতিহ্যগতভাবে আহ, অবাধ যে বাণিজ্য নীতি আছে, সেখান থেকে একটি প্রস্থান হলো এই ডোনাল্ড ট্রাম্পের কর আরোপন, বা আপনি উল্টিও বলতে পারেন। নো প্রবলেম। হ্যাভ ইউ গট? একটা ব্যাপার লক্ষ্য করুন, এইখানে কিন্তু ইম্পোজিশন অ্যাজ এ অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ এই ইম্পোজ আমরা সাধারণত ভার্ব হিসেবে ব্যবহার করি, যার অর্থটা হচ্ছে কি আরোপ করা, আরোপ করা। তার আবার ভার্ব হচ্ছে আরোপ। কেমন? আরোপ। ওকে, নেক্সট উই সি, আই থিংক সো উই হ্যাভ গট 1 ফেব্রুয়ারি ফার্স্ট, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম দিনে 2025। হিয়ার উই সি, এখানে দেখুন কমা আছে একটা, এখানেও কমা আছে একটা। এখন আপনার প্রশ্ন হতে পারে না কমা কেন? দেখুন, আমরা যখন অ্যাডভার্বিয়াল কোনো অংশ বা সময় বা তারিখ, এই অংশগুলো যখন আমরা শুরুতে ব্যবহার করব, তখন আমরা মাথায় রাখবো যে কমা দিয়ে আমরা একটু আলাদা করে দিই। তারপরে সাবজেক্ট তো আছেই। হিয়ার উই সি, প্রেসিডেন্ট ট্রাম্প অ্যানাউন্স, অর্থাৎ ঘোষণা করেছে দ্য পজিশন অফ নিউ ট্যারিফস অন 3 কান্ট্রিজ, অর্থাৎ তিনটি দেশের উপর নতুন কর আরোপ করেছেন, অর্থাৎ নতুন কর ধার্য করেছেন। আমরা কর ধার্য বলতে পারি, নো প্রবলেম। অর্থাৎ নতুন কর, নতুন ভাবে কর ধার্য করেছেন বা নতুন কর ধার্য করেছেন। এটা খুবই সহজ, চাইলে আপনি এটা বাংলা লিখে দিতে পারেন। হিয়ার উই সি নেক্সট, অ্যাজ পার দ্য অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ মানে ঘোষণা অনুযায়ী। আমরা কিন্তু সাধারণত কি লিখি? অ্যাকর্ডিং টু লিখে অভ্যস্ত। কি লিখে অভ্যস্ত আমরা? অ্যাকর্ডিং টু লিখে অভ্যস্ত, অর্থাৎ অনুযায়ী বোঝাতে আমরা সাধারণত অ্যাকর্ডিং টুই তো লিখি, তাই নয় কি? কিন্তু এখানে লেখা হয়েছে অ্যাজ পার। তার মানে কি? আমরা অ্যাকর্ডিং টু বা অ্যাজ পার অনেকটাই কি কাছাকাছি, এর অর্থটা হচ্ছে অনুযায়ী। ওকে, এখন আমরা কি করতে পারি? আমরা কিন্তু চাইলে সিম্পলি অনুযায়ী এই দুটার একটা যে কোনো একটা ব্যবহার করতে পারি। ফ্রম ফেব্রুয়ারি 4, অর্থাৎ ফেব্রুয়ারি 4 তারিখ থেকে। একটা ব্যাপার লক্ষ্য করুন, আহ আমি আমি কিন্তু সবসময় বলে থাকি, আপনারা চাইলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা তারিখ এইগুলোকে বাক্যের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। দেখুন, এই যে যে অংশটা আছে, চাইলে শুরুতে লেখা যেত না? মানে মানে এখানে লেখা আছে, চাইলে কিন্তু এটা শুরুতেই লেখা যেত, এই যে এরকম ভাবে লেখা যেত, কোনো সমস্যা নেই। কিন্তু এটা এখানে আছে। এখন এখানে দেখার কারণ, আমরা মনে করি কি এখানে এটা ব্যবহার হয়েছে, মনে হয় কোনো কারণ আছে, বডি বা কোনো রুলস রেগুলেশন মধ্যে পড়েছে। কোনো রুলস রেগুলেশন নাই, আপনি শুরুতে ব্যবহার করেন, সমস্যা তো নাই। আর আপনি যদি এটাকে শেষের দিকে ব্যবহার করেন, যদিও প্রাসঙ্গিকতা ক্রমে কাছাকাছি ব্যবহার করা উচিত। অর্থাৎ এই যে 4 তারিখ থেকে ইম্পোর্টস, বেশি ইম্পোর্টস ফ্রম কানাডা মেক্সিকো, অর্থাৎ এই কানাডা এবং মেক্সিকো থেকে যে আহ, অর্থাৎ ওই যে যে আমদানি করা যে পণ্য, সেটা কি করবে? সম্মুখীন হবে, উইল ফেস, সম্মুখীন হবে 25% ট্যারিফ, অর্থাৎ এই যে 25% ট্যারিফের সম্মুখীন হবে। কেমন? ওয়াই, যখন বা যেখানে, এখানে ওয়াইল অর্থটা দিচ্ছে যেখানে। ওকে, একটু বিপরীত সেন্স অর্থ দিতে, ওয়াইলের কিন্তু অনেকগুলো অর্থ আছে। আমরা কিন্তু ইতিমধ্যে অবগত হয়েছি ওয়াইলের কতগুলো অর্থ। ওয়াইল কখনো, ওকে আগে একটু শেষ করি। ওয়াইল যেখানে চায়না উইল ফেস 10% ট্যারিফ ইন দ্য ইউএসএ, যেখানে চায়না ফেস করবে মাত্র 10%, 10%-এর যে কর, তা ফেস করবে। আর এই মেক্সিকো এবং কানাডা ফেস করবে 25%-এর কর। হ্যাভ গট? ওকে, আসুন এখন এই ওয়াইল এর অর্থটা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, ওয়াইল, ওয়াইল এখানে অর্থটা দিচ্ছে যেখানে, অনেকটা একটু বিপরীত সেনজিতে। এর অর্থটা হচ্ছে যেখানে। আবার ওয়াইল কি অর্থ দেয় দেখুন, আমি আগে লিখে নিই। ওয়াইল, ওয়াইল, ওয়াইল। হুম, আবার ওয়াইল অর্থ দেয় এটাও, যে যখন, এটাও অর্থ দেয়। আবার ওয়াইল কখনো কখনো এটাও অর্থ দেয়, হুম, যদিও, যদিও অর্থ প্রদান করে। সুতরাং ওয়ালের নানা ব্যবহার আছে, পত্রিকা পড়ার সময় আপনি পাবেন। অর্থাৎ আপনি যখন পত্রিকা পড়বেন, প্রাসঙ্গিকতা ক্রমে কোনটার কি অর্থ দিচ্ছে সেটা আপনার খুঁজে বের করতে হবে। যখন অর্থ দিচ্ছে, যেখানে অর্থ দিচ্ছে, যেখানে ডট ডট সেখানে অর্থ দিচ্ছে, সেখানে অর্থ দিচ্ছে।
আবারও যদিও অর্থ দিচ্ছে, তখন অর্থ দিচ্ছে। কেমন? আশা করছি বুঝতে পেরেছে। আমরা আবার একটু দেখার চেষ্টা করি যে এই যে যে ঘোষণা অনুযায়ী 4 তারিখ থেকে বিশেষ করে এইখানে সাবজেক্ট আসলে কি? ডেফিনেটলি সাবজেক্ট ইম্পোর্টস, এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে ইম্পোর্টস, অর্থাৎ আমদানি। যে আমদানি বিশেষ করে কানাডা এবং মেক্সিকো থেকে কি ফেস করবে, এখানে আমদানি নিজেই ফেস করবে আর কি, যে উইল ফেস 25% ট্যারিফ। যেই জায়গায় দোজ ফ্রম, এইখানে একটা ব্যবহার আছে, এই দোজ দিয়ে কাকে নির্দেশ করেছে? ডেফিনেটলি এই দোজ দিয়ে মূলত নির্দেশ করেছে যে যেইগুলো, অর্থাৎ এই ইম্পোর্টেরই যেগুলো আবার চায়না থেকে আসবে। অর্থাৎ এই দোজ মূলত ইম্পোর্টস কে নির্দেশ করেছে, কাকে? এই আমদানিকে নির্দেশ করেছে। অর্থাৎ এই যেই আমদানিগুলো চায়না থেকে আসবে, অর্থাৎ সেইগুলো ফেস করবে 10%-এর কর ফেস করবে ইন দা ইউএসএ। রাইট নাও হ্যাভ ইউ গট? যাই হোক, অনেক বকবক করেছে, এখন আসুন আমরা পরবর্তীতে যাই। আর এটাকে মিলিয়ে আপনি আপনার মতো করে লিখে দিবেন, অথবা আপনি চাইলে এই ব্যবহারটা সম্পর্কে অবগত হতে বা এটাকে আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কাজে লাগানোর জন্য অবশ্যই আপনি নিজে নিজেই এটাকে দারুণ ভাবে ব্যবহার করে একটি বাক্য তৈরি করতে পারেন। আসুন আমরা পরবর্তীতে যাওয়ার চেষ্টা করি এবং একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। নেক্সট হচ্ছে দিস পলিসি, অর্থাৎ এই যে যে পলিসি শেপ, অর্থাৎ এই পলিসি শেপ, অর্থাৎ এই যে যে নীতি পরিবর্তন, এখানে কিন্তু শেপ ব্যবহার হয়েছে অ্যাজ এ নাউন হিসাবে। কেমন? আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডিটারমাইনার আছে, অর্থাৎ আমরা জানি যে আর পলিসি এখানে ব্যবহার হচ্ছে, অর্থাৎ এই যে যে নীতি, এই যে যে নীতি পরিবর্তন হ্যাজ সিগনিফিক্যান্ট ইমপ্লিকেশনস, অর্থাৎ এটা উল্লেখযোগ্য প্রভাব আছে, নট অনলি ফর ইকোনমিক গ্রোথ, অর্থাৎ এটা শুধুমাত্র অর্থনৈতিক আহ, আহ, যে গ্রোথ আছে, অর্থনৈতিক যে প্রবৃদ্ধি আছে সেটার জন্যই নয়, মানে এই প্রভাবটি শুধুমাত্র সেটার জন্যই নয়, অ্যান্ড ইনকাম ডিস্ট্রিবিউশন বা আয় যে বন্টন সেটার জন্যই নয়, ইন দিস কান্ট্রিজের জন্য, বাট অলসো গ্লোবাল ট্রেড অ্যান্ড দ্য ইউএস ইকোনমি। একই সাথে বৈশ্বিক যে অর্থনীতি আছে অ্যান্ড ইউএস এর যে ইকোনমি আছে, তার জন্য কি অনেক বেশি প্রভাব আছে। Here we see, আমরা এই বাক্যটি একটু বিশ্লেষণ করি। অর্থাৎ প্রথমে আমরা দেখলাম এই যে পলিসি শিফট, এইখানে পুরো অংশটা হচ্ছে, অর্থাৎ এই যে যে পরিবর্তন, এই যে যে নীতি পরিবর্তন, Here we see as a সাবজেক্টের মতো কাজ করেছে। সিগনিফিক্যান্ট ইমপ্লিকেশনস, অর্থাৎ উল্লেখযোগ্য। সিগনিফিক্যান্ট কে আমরা সাধারণত একটু স্ট্যান্ডার্ড লেভেলের ইয়া দিতে অর্থ প্রদানে, যেমন কনসিডারেবল আর সিগনিফিক্যান্ট ইমপ্লিকেশনস, অর্থাৎ প্রভাব, আমরা এই হিসেবে ব্যবহার করতে পারি উল্লেখযোগ্য অর্থে। কেমন? উল্লেখযোগ্য, সরি টু সে, উল্লেখযোগ্য প্রভাব কি আছে? উল্লেখযোগ্য প্রভাব আছে। উল্লেখযোগ্য প্রভাব কি? নট অনলি ফর, শুধুমাত্র এরকম অর্থ প্রদানে, নট অনলি বাট অলসো আমরা সাধারণত একসাথে ব্যবহার করে থাকি, যে শুধুমাত্র ইকোনমিক গ্রোথের জন্যই নয়, কি এটার জন্য, গ্লোবাল ট্রেড এবং ইউএস এর যে ইকোনমি আছে তার জন্য। এটা বোঝাই যাচ্ছে, এটা আর আসলে ব্যাখ্যা করার কিছু নেই। কেমন? নেক্সট উই সি ম্যানুয়াল। ও, আরেকটি ব্যাপার আছে এখানে, আমরা এটাকে একটু লিখে দিতে পারি আর এখানে আপনাদের জন্য একটু কাজ রাখতে পারি। আমরা সাধারণত আহ নিজেরা কাজ করে অভ্যস্ত না, মানে কাজ করতে চাই না। আমার মনে হয় কি আপনাদেরও কাজ করা উচিত। আপনি চাইলেই কিন্তু এই সিগনিফিকেন্ট ইমপ্লিকেশন দিয়ে একটি বাক্য তৈরি করতে পারেন, বা এটার অল্টারনেটিভ কি হতে পারে, বা এই যে শিপের অল্টারনেটিভ কি হতে পারে। আমরা কিন্তু সাধারণত একটা বাক্যের বা একটা ওয়ার্ড যখন আমরা পাই, তার কিন্তু যদি প্রপারলি ব্যবহার না করে, তখন এগুলো কিন্তু কোনো কাজে আসবে। এই জন্য আমি আপনাদেরকে বলি কি, আপনারা একটু কাজ করবেন, নিজেরাও একটু কাজ করবেন। কেমন? মেনুয়েল, ইতিমধ্যে। মেনুয়েল ইজ অ্যাডভার্ব, স্বাধীন আর কি। এর অর্থটা হচ্ছে ইতিমধ্যে, বা আমরা বলতে পারি পক্ষান্তরে, বা বরিবার, ইতিমধ্যে, এরকম অর্থ। ইতিমধ্যে কানাডা এন্ড মেক্সিকো হ্যাভ প্রমিসড, অর্থাৎ কি করেছে? প্রতিশ্রুতি দিয়েছে, টু ইম্পোজ এন্ড, মানে প্রমিস করেছে, এন্ড রেট লটারি, ওকে। এখানে অর্থটা হচ্ছে রেটা লটারি, ওকে। এটার উচ্চারণটা একটু আমার কাছে কঠিন মনে হয়। রিটালেটরি, ওকে, রিটালেটরি ট্যারিফস, অর্থাৎ প্রতিশোধ পরায়ণ, বা মানে পাল্টা আক্রমণ, এরকম একটা অর্থ হচ্ছে। এখানে পাল্টা আক্রমণ অর্থটা হচ্ছে, অর্থাৎ অনেকটা কি পাল্টা কি করের, অর্থাৎ কর আরোপের বা করের
পাল্টা কর বা কর আরোপের কি দিয়েছে, ইউএস এর প্রোডাক্টের উপর পাল্টা কর আরোপের মানে প্রতিজ্ঞা করেছে। তার মানে কি, মেনওয়েল এই দিকে, বা আমরা বলতে পারি যে ইতিমধ্যেই রেটালেটরি অর্থাৎ পাল্টা আক্রমণ বোঝা, অর্থাৎ আমরা অনেক সময় জানি যে রিটালেটরি স্ট্রাইক, এগুলোর সাথে আমরা দারুণ ভাবে পরিচিত। কি ওয়াট দ্য ইম্পোর্ট অফ ইউএসএ, অর্থাৎ ইউএস এর যে আমদানি কিন্তু প্রোডাক্ট আছে তার উপর, টু দেয়ার রেসপেক্টিভ কান্ট্রিজ, অর্থাৎ তাদের এই বিশেষ করে এই দুইটা কান্ট্রিতে, বিশেষ করে ইউএস এর যে প্রোডাক্ট আছে রেসপেক্টিভ, অর্থাৎ এই দুইটা কান্ট্রিতে, মানে এই রেসপেক্টিভ বলতে বোঝাচ্ছে কাকে জানেন, অর্থাৎ এই যে কান্ট্রিজ গুলো আছে না, ইউএসসি, কানাডা এবং মেক্সিকো নির্দেশ করেছে। অর্থাৎ এই যে যে পরপর দুইটি কান্ট্রি আছে, এই দুইটি কান্ট্রিকে নির্দেশ করেছে। হিয়ার উই সি রেসপেক্টিভ, দ্যাট মিন্স হচ্ছে পর পর বোঝায়, বা আমরা অনেক সময় জানি যে হ্যাঁ ধারাবাহিক বোঝায় আর কি। হ্যাঁ, চায়না ওয়ান দ্য আদার হ্যান্ড, ওকে, এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখে, এই যে যে ওয়ান দ্য আদার হ্যান্ড এখানে ব্যবহার করা হয়েছে, আমরা যারা রুলস রেগুলেশন মেনটেন করে বাক্য লিখি, আপনার কাছে আমার প্রশ্ন, এটা কেন মাঝখানে লেখা হলো? এটা এখানে লেখা যাইতো না? এটা এটা কি এখানে লেখা যাইতো না, মানে শুরুতে লেখা যাইতো না? এই জন্যই বলি, এই একেবারে একটা রিজিড রুলস রেগুলেশন মেনটেন করে শিখলে আপনি পিছিয়ে পড়বেন। যেমন দেখেন দেখেন এখানে কিন্তু একেবারে কিভাবে আপনি চাইলে লিখতে পারেন না, আপনি কিন্তু এইভাবে লিখতে পারেন। অর্থাৎ অন্যদিকে, চায়না হ্যাজ অ্যানাউন্স টু ফাইল, অর্থাৎ অ্যানাউন্স ফাইল এ কেস এগেইনস্ট ইউএসএ এট দা ডব্লিউটিও, অর্থাৎ চায়না ইতিমধ্যে ঘোষণা দিয়েছে একটি মামলা করবে, ফাইল আ কেস, অর্থাৎ একটি অভিযোগ দায়ের করবে। এখানে অর্থটা হচ্ছে কি, অভিযোগ দায়ের করা। এখানে কি অর্থটা হচ্ছে, একটা অভিযোগ দায়ের করবে, ওকে, অভিযোগ দায়ের করবে ইউএস এর বিরুদ্ধে। অভিযোগ দায়ের কি করার, এখানে হচ্ছে দায়ের করতে, দায়ের করতে ঘোষণা দিয়েছে কার বিরুদ্ধে, ইউএস এর বিরুদ্ধে, এট ডব্লিউটিও। একটা ব্যাপার লক্ষ্য করবেন, এখানে অ্যাট কেন ব্যবহার হয়েছে, কারণ আমি কিন্তু বলছি যে ডব্লিউটিও তে, এই যে তে এর প্রধানে, আর ছোট কোনো যদি ইয়া হয়, প্রতিষ্ঠান হয়, সেই ক্ষেত্রে আমরা জানি অ্যাট ব্যবহার হয়। হ্যাভ ইউ গট রাইট নাও? অর্থাৎ অভিযোগ দায়ের করতে ঘোষণা দিয়েছে, কে ঘোষণা দিয়েছে, চায়না। দেন উই সি অ্যাজ এ পার্টনার অফ দ্য ইউএসএ, অর্থাৎ ইউএসএ ট্রেড পার্টনার হিসেবে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় এখানে অ্যাজ কে হিসেবে ব্যবহার হয়েছে, অবশ্যই আপনি উত্তর দেবেন এটা আপনারই কাজ, এটা আর আমি বলে দিব না। অর্থাৎ ইউএসএ এর ট্রেড পার্টনার হিসেবে দেয়ার আর অ্যাপ্রিহেনশনস, অর্থাৎ অনেক আশঙ্কা আছে এরকম নির্দেশ করতে, as to how Bangladesh may experience the impact of such trade measures, অর্থাৎ এই যে যে এই ধরনের বাণিজ্য যেই পদক্ষেপ, এই বাণিজ্য পদক্ষেপের আহ, বিশেষ করে এই যে যে ইম্প্যাক্ট, প্রভাব, এইটা কিভাবে বাংলাদেশ এক্সপিরিয়েন্স করবে, অর্থাৎ অভিজ্ঞতা করতে পারে। দেয়ার আর মেনি অ্যাপ্রিহেনশন, অর্থাৎ অনেক আশঙ্কা আছে, কি হিসাবে, ইউএস এর পার্টনার হিসাবে। অর্থাৎ এই অ্যাজ কি হিসেবে ব্যবহার হয়েছে, এটা আপনি উত্তর দিন। বুঝতে পারলেন কি? লিখে দিব, ওকে, আশঙ্কাটা লিখে দিই। অর্থাৎ এখানে আশঙ্কা বোঝে, আমরা অ্যাপ্রিহেনশন অনেকটা বোধগম্য বুঝি, বাট এখানে অনেকটা হচ্ছে আশঙ্কার মতো অর্থ দিচ্ছে, আশঙ্কা, অর্থাৎ আশঙ্কা আছে যে কিভাবে বিশেষ করে বাংলাদেশ ইয়ে করতে পারে। দ্য ইম্প্যাক্ট অফ ট্রাম্পস ট্যারিফ, এই যে ট্রাম্পস ট্যারিফের যে ইম্পোজিশন, এই দেখুন ট্যারিফ ইম্পোজিশন, আর পূর্বে পেলাম এরকম ভাবে যে ইম্পোজিশন অফ, এরকম ভাবে পেলাম দ্য ইম্পোজিশন, এরকম ভাবে পেলাম পজিশন অফ ট্যারিফ, এরকম ভাবে পেয়েছি না কয়েকবার। আর এখানে আছে ট্রাম্প ইম্পোজিশন, অর্থাৎ ট্রাম্পের ট্যারিফ ইম্পোজিশন অফ সার্টেন কান্ট্রিজ কুড হ্যাভ, অর্থাৎ রাখতে পারে, কুড হ্যাভ রিপল ইফেক্ট, এটা কিন্তু দারুণ একটি ওয়ার্ড। এই রিপল ইফেক্টস এর মধ্যে মানে অনেক বেশি প্রভাবকে নির্দেশ করেছে। রিপল ইফেক্ট এটা কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আপনাদের প্রয়োজনে, অন্য অন্য কান্ট্রিতে ইন ভেরিয়াস ওয়েজ, বিভিন্ন ভাবে, ওকে। অর্থাৎ ট্রাম্প কর আরোপ করেছে তিনটি দেশের উপর, কিন্তু এইগুলো কি করতে পারে, রিপল এফেক্ট ফেলতে পারে, অনেক বেশি প্রভাব ফেলতে পারে অন্য অন্য দেশের উপর। ইফেক্ট, অর্থাৎ আমরা বলতে পারি কি, অনেক বেশি প্রভাব, প্রভাব অপেক্ষাকৃত আর কি বলা যায় নেগেটিভ প্রভাব ফেলতে পারে, এরকম সেন্স দিতে। অনেক, ইন ভেরিয়াস ওয়েজ, অনেক ভাবে, অনেক ভাবে, কেমন। সার্টেন কান্ট্রিজ, সার্টেন বলতে কাকে নির্দেশ করেছে, অর্থাৎ এই যে কানাডা এবং ট্রাম্পকে নির্দেশ করেছে এখানে, যে এই যে কয়েকটি কান্ট্রিজ, সার্টেন, অর্থাৎ এই যে যে কানাডা এবং ইউএস কে নির্দেশ করেছে, সরি টু সে কানাডা এবং মেক্সিকো নির্দেশ করেছে, যে এই কান্ট্রিজ গুলোর উপর এই যে ট্রাম্পের ট্যারিফ আরোপন
এইগুলো মানে অনেক কুড হ্যাভ থাকতে পারে রিপল ইফেক্ট অন্য অন্য দেশের উপর। হ্যাভ ইউ গট রাইট নাও? ইয়েস। আপনি চাইলে আপনার মতো করে আপনি ব্যবহার করতে পারেন। একটু তড়িৎ গতিতে যাচ্ছি, জাস্ট টেক ইট ইজিলি অ্যান্ড ফাস্ট। প্রথমত দেখুন, ফার্স্ট যদি বলা হয় এখানে কিসে ব্যবহার হয়েছে, প্রথমত অর্থ দিচ্ছে ডেফিনেটলি ইউ ক্যান কল। এটা কিন্তু আবার বললেন যে ডিটারমাইনার হিয়ার ইউজ অ্যাজ অ্যাডভার্ব, অর্থাৎ এটা প্রথমত হিয়ার the introduction of these tariffs, অর্থাৎ এই যে যে tariffs এর যে introduction here we see is poised to disrupt here we see, এখানে কিন্তু প্যাসিভে আছে, কিন্তু প্রশ্নটা হলো ইজ কেন। আমরা দেখতে পাচ্ছি প্লুরাল সেন্স দিচ্ছে না। আমি ইতিমধ্যে বলেছি যখন আমরা দেখবো যে অনেক কিছু আছে ভার্বের পূর্বে, আমরা দেখার চেষ্টা করব একেবারে প্রথম শব্দটির পর, অর্থাৎ আমরা প্রিপোজিশন খেয়াল করব যে প্রিপোজিশনের পূর্বে যে ওয়ার্ডটি থাকবে এককভাবে বা যাই থাকবে সেটাই হবে সাবজেক্ট। অর্থাৎ প্রিপোজিশনের পূর্বে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন, সুতরাং এখানে সাবজেক্ট ইন্ট্রোডাকশন এবং সেই অনুযায়ী ভার্বটি হচ্ছে ইজ। ভয়েস ভয়েস অনেকটা হচ্ছে যে টানের মতো, অর্থাৎ এই এই যে এটি করা হয়েছে কি, এটির ইন্ট্রোডাকশনটা সূচনাটা ইজ টু ডিস্টার্ব করা, অর্থাৎ ধ্বংস করা বা বিচ্ছিন্ন করা। ইস্টাবলিশড অর্থাৎ প্রতিষ্ঠিত, ট্রেড ফ্লোস অর্থাৎ এই যে যে গতি, এখানে ফ্লোস অ্যাজ এ নাউন, অর্থাৎ এই যে যে প্রতিষ্ঠিত, এস্টাবলিশড হিয়ার ইজ এ ট্রেড, অর্থাৎ এই যে প্রতিষ্ঠিত বাণিজ্য যে আছে, হ্যাঁ, প্রতিষ্ঠিত বাণিজ্য যে গতিধারা আছে, ফ্লোস এখানে গতি, আমরা এটা বলতে পারি কি গতি, গতিধারা। এইগুলোকে কি করবে, ডিস্টার্ব অর্থাৎ বিনষ্ট করবে। বিনষ্ট করা, বা আমরা বলতে পারি যে অনেকটা এরকম অর্থ দিচ্ছে যে বিচ্ছিন্ন করা বা বিরক্ত করা, অনেক অর্থ দেয় বড়ি। বিনষ্ট করা। Here is কানাডা, মেক্সিকো বিং দ্য ইউএস ইমিডিয়েট নেইবার্স, অর্থাৎ কানাডা এবং ইউএসএ বিশেষ করে ইউএস এর নাইবার হওয়া। ওকে, কানাডা এবং মেক্সিকো ইউএস এর নাইবার হওয়াতে ইমিডিয়েট মানে একেবারে কাছাকাছি আর কি, এখানে ইমিডিয়েট কিন্তু কাছাকাছি নির্দেশ করেছে। অর্থাৎ আমরা কি জানি ইমিডিয়েট নয়, অর্থাৎ নিকটবর্তী নাইবার হয়। দেখুন আসলে পত্রিকার ভাষাটা এরকম, ইমিডিয়েট মানে আমরা জানি কি তাড়াতাড়ি বা এরকম, মানে একেবারে নিকটবর্তী এরকম। এখানে অর্থ হচ্ছে নিকটবর্তী প্রতিবেশী হওয়ায়। ওকে, বিং এর অর্থটা কি দিচ্ছে, এর অর্থটা দিচ্ছে কি হও আয়, হও আয়। ওকে, কি হওয়ায়, ইউএসএ ইমিডিয়েট অর্থাৎ নিকটবর্তী বা একেবারে কাছাকাছি প্রতিবেশী হওয়ায়, কি ট্রেডিং পার্টনার্স, এবং কি ট্রেডিং পার্টনার্স হওয়ার কারণে বা হওয়ায়। ওকে, কি কি বলতে আবার চাবে, এখানে কি বলতে মানে হচ্ছে মূল। ওকে, মূল ট্রেডিং বাণিজ্য পার্টনার অংশীদার, আর পার্টিকুলারলি vulnerable, একটা ব্যাপার লক্ষ্য করুন। অর্থাৎ এই অংশটা হচ্ছে এখানে অতিরিক্ত, এটা আমরা যদি একটু কেটে দিই, এখানে কানাডা এবং মেক্সিকো বিশেষ করে এরা হচ্ছে কি, অর্থাৎ পার্টিকুলারলি বিশেষ করে here we see অনেকটা ঝুঁকিপূর্ণ। কি কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই ইউএস এর ইমিডিয়েট মূল যে ইয়া হওয়ায়, নাইবার হওয়ায় এবং মূল ট্রেডিং পার্টনার হওয়ায়। And in 2023 and Canada's exports, কানাডার যে বাণিজ্য বিশেষ করে রপ্তানি here we see to the ইউএসএ তে মেড আপ, অর্থাৎ এটা হয়েছিল এরকম বা যোগ মানে একত্রিত ভাবে, এন্ড 78%, ও মাই গ্রেটনেস, অর্থাৎ 78% অফ ইটস টোটাল এক্সপোর্ট, অর্থাৎ এটার যত এক্সপোর্ট আছে সেই এক্সপোর্টের মধ্যে কানাডা ইউএসএ তে এটার এক্সপোর্ট ছিল 78%। যেখানে এখানে দেখুন পজিটিভ সেন্স দিচ্ছে যেই জায়গায়, ওকে, যেখানে মেক্সিকো যেই ইয়া ছিল, অর্থাৎ ওয়ার 80%, অর্থাৎ 80%। আপনার প্রশ্ন হতে পারে না এইখানে আসলে কি বুঝিয়েছে অ্যাপোস্ট্রোফি দিয়ে। ওকে, এখানে অ্যাপোস্ট্রোফি দিয়ে মূলত এই যে যে কানাডার এক্সপোর্ট আছে এটাকে নির্দেশ করেছে। ক্যান ইউ সি, এই এক্সপোর্টকে নির্দেশ করেছে। বুঝতে পারছেন, এটা কিন্তু একটা মানে আপনাকে বুঝে নিতে হবে। অর্থাৎ আমি এখানে একবার এক্সপোর্ট লিখেছি, কানাডার যে এক্সপোর্ট আছে অর্থাৎ রপ্তানি আছে ইউএসএ তে, যেটা মূলত মেড আপ অর্থাৎ হয়েছিল বা যারা একত্র হয়েছিল কত পার্সেন্ট, সেটা হয়েছিল 78% অফ ইটস টোটাল এক্সপোর্ট, এটার যে টোটাল এক্সপোর্ট আছে। ওয়াইল যেখানে, এখানে ওয়াইল এর অর্থটা হচ্ছে যেখানে,
মেক্সিকোজ, অর্থাৎ এইখানে এই অ্যাপোস্ট্রোফি এস দিয়ে অর্থাৎ এই এক্সপোর্টকে নির্দেশ করেছে, অর্থাৎ মেক্সিকোর যে এক্সপোর্ট আছে ওয়ার। এখন ওয়ার ব্যবহার কেন হয়েছে, কারণ এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এখানে প্লুরাল সেন্স। কারণ আমরা জানি যখন যখন আমরা এইটা জানি যে যখন আমরা যেহেতু এই নাউনকে রিফার করেছি, অর্থাৎ আমরা যখন অ্যাপোস্ট্রোফি যুক্ত কোনো নাউন কাউকে অধিকারে থাকা বোঝায়, এটাই হয়ে হচ্ছে সেই বাক্যের সাবজেক্ট, অর্থাৎ এইটা অনুযায়ী এখানে সাবজেক্ট বসেছে। এখানে একটা ব্যাপার লক্ষ্য করবেন, এই অনুযায়ী বসেছে। এখন মেক্সিকো এখানে ব্যাপারটা আমি লিখেই দিই, মূলত এটা আছে এইভাবে এক্সপোর্ট, সরি টু সে, আমার মনে হয় এটাই ভালো হবে। অর্থাৎ এখানে আছে এইভাবে, সেটা উৎস আছে এক্সপোর্টস ওয়ার 80%। ওকে, সরি টু সে, বানানটা ঠিক নেই। জি, এখন বুঝতে পেরেছেন? এই তো। Then we see and the 25% tariff imposition, অর্থাৎ এই 25% tariff imposition could lead a significant, অর্থাৎ এটা প্রোডাকশন, অর্থাৎ এটা অনেক মানে উল্লেখযোগ্য ভাবে তাদের যে এক্সপোর্ট ভলিউমস আছে, তাদের যে এক্সপোর্ট ইয়ে আছে, ধারা আছে, সেখানে উল্লেখযোগ্য ভাবে কমে যেতে পারে, অর্থাৎ কমে যাওয়ার দিকে যেতে পারে, এরকম অর্থ প্রদান করছে লিড টু। আমরা জানি যে এইভাবে আমরা ব্যবহার করে থাকি। একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি, এখানে দা ব্যবহার হয়েছে নির্দিষ্ট অর্থ প্রদানে, কিন্তু আমরা যখন প্রথমে দেখলাম এইখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ব্যবহার হয়েছে। এই দেখুন অর্থাৎ 25%-এর, আপনি যদি একেবারে ভালোভাবে বুঝতে চান 25%-এর একটি ট্যারিফ বা কর আরোপ, এরকম। ঠিক আছে, এখানে অনির্দিষ্ট অর্থ ব্যবহার হয়েছে, আর এইখানে নির্দিষ্ট অর্থ, অর্থাৎ এই যে 25%-এর কর আরোপটি, এই ব্যাপারটি আসলে খুব লেড সিগনিফিকেন্ট, মূলত একটি সিগনিফিকেন্ট রিডাকশন হিয়ার উই সি, একটি উল্লেখযোগ্য কি মানে হ্রাস, কি করতে পারে, হ্রাস করতে পারে তাদের যে এক্সপোর্ট ভলিউম আছে। চায়না উইল অলসো বি এফেক্টেড, অর্থাৎ চায়না এখানে বড় এফেক্টেড, এখানে প্যাসিভ আছে, চায়নাও বড় ইয়া হবে, এফেক্টেড হবে, বাট ইট মে বি লেস দ্যান, অর্থাৎ এটা কি কম হবে, লেস দ্যান দ্যাট কানাডা এন্ড মেক্সিকো, সিন্স চায়না মে বি এবল টু মিটিগেট দ্য ইম্প্যাক্ট ডিউ টু ইটস ডাইভার্সিফাইড এক্সপোর্ট মার্কেট। অর্থাৎ আসলে এটা কম হবে সেই তুলনায়, বিশেষ করে কানাডা এবং মেক্সিকো যতটা হবে। এর কারণ এখানে কিন্তু অ্যাজ ব্যবহার হয়েছে কারণ হিসাবে, অর্থাৎ এখানে অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, কারণ চায়না কি হবে, অর্থাৎ সক্ষম হবে মেটিকেট, অর্থাৎ কমাতে। এর অর্থটা কি, মিটিগেট এর অর্থটা হচ্ছে কমাতে সক্ষম হবে। The impact due to its diversified export market in 2023, Chinese exports, চাইনিজের যে রপ্তানি to the USA stood at, okay, এইটার অর্থটা কি, stood at and 50% of the total export। ওকে, স্টুড অ্যাড এর অর্থটা কি আপনি আমাকে অবশ্যই বলে দিবেন, এটা আপনার জন্য কাজ। যদিও এটা খুবই আপনাকে বলে দেওয়াটা উচিত ছিল, ওকে আমি কমেন্ট অবগত করে দেবো, তারপর আপনারা আমাকে জানাবেন স্টুড আপ অ্যাট এর অর্থটা কি। এন্ড ওয়াইল, যেখানে দেখুন ওয়াইল এর ব্যবহারটা কতবার হলো না, যেইখানে 85% ওয়াজ টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যেখানে এই যে চায়না যে আরো বাকি যে 85% আছে, এইগুলো হচ্ছে অন্যান্য দেশে, বিসাইডস, তাছাড়া। এর অর্থটা কি, তাছাড়া, here we say, তাছাড়া the share of trade in Chinese economy has reduced, চাইনিজ ইকোনমির যে শেয়ার, ট্রেড শেয়ার, এটা অনেকটা কমেছে সিন্স আর্লি। এইখানে সিন্স কে হিসেবে ব্যবহার হয়েছে, দেখুন আমি একটু আগে বলেছি সিন্স এখানে ব্যবহার হয়েছে মূলত এজ এ কনজাংশন হিসেবে, কিন্তু এই বাক্যে কি ব্যবহার হয়েছে, ডেফিনেটলি ইউ উইল সে সিন্স হিয়ার ইউজড অ্যাজ প্রিপোজিশন, অর্থাৎ এই যে যে 2000 সালের প্রথম দিকে, অর্থাৎ 2000 সালের প্রথম দিকে এটা নির্দেশ করেছে। এখন অনেকে বলতে পারেন এখানে এস কেন হলো, এখানে এটা কেন হলো, সো টু সে 2000, আপনি কি বলতে পারেন 2000 সালের শেষের দিকে নির্দিষ্ট অর্থ প্রদানে। ওয়াইল ওয়াইল যেখানে নাও অ্যাকাউন্টস, অর্থাৎ এটার যে মানে অ্যাকাউন্ট ফর অ্যাবাউট 37% অফ ইটস জিডিপি কম্পেয়ার টু overall over 60% in the early 2000। ওকে, মানে যেখানে বিশেষ করে চায়না অনেকটা কমিয়ে দিয়েছে, যে, সেই যে এক সময় এটা 2000 এটা 30% ছিল, অর্থাৎ চায়নায় এটা কি ছিল, 30% ছিল ইউএস এর ক্ষেত্রে, বাট এখন এটা কমিয়ে দিয়েছে, বা শেয়ারের ক্ষেত্রে, শেয়ার ট্রেডের ক্ষেত্রে, বডিবে। আশা করছি বুঝতে পেরেছেন। আর আরেকটি ব্যাপার হলো, আমি এইখানে আপনাদের সবার জ্ঞাতার্থে বলছি, এইখানে আমি যে ওয়ার্ড গুলো বাংলা লিখি নাই, এটা হচ্ছে আহ, সবার সুবিধার জন্য। আর আরেকটি হচ্ছে, যারা আমার এই
পিডিএফ ফাইলটি সহ ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ডের বাংলা অর্থ সহ পেতে চান, অর্থাৎ যারা একেবারে প্রাইমারি লেভেলে আছেন তাদের জন্য বলবো এই প্রতিটা ওয়ার্ডের অর্থ সহ আপনি পেতে চাইলে দয়া করে কমেন্টে দেখুন, এরপরে পাশাপাশি ভিডিওটি পাবেন। আশা করছি আপনার কাছে যেন এটা পড়তে বা এটা দেখতে আরো ভালো লাগে, দ্রুত যেন আপনি শব্দ শিখতে পারেন। ঠিক আছে? আর আপনাকে যে কাজ দিয়েছি কাজগুলো করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই দিন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন।